নমস্কার, বুল রান বিয়ার ডাউন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের এখনকার আলোচ্য বিষয়বস্তু একটা সিরিজ, একটা পুরো শ্রেণী ধরে আমাদের এই আলোচনাটা চলছে। কোনো কোম্পানির কাঠামোগত বিশ্লেষণের যে সমস্ত দিকগুলি আছে সেগুলি আমরা একের পর এক আলোচনা করছি এক একটি ভিডিওতে। এর পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফান্ডামেন্টালের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। অর্থাৎ কাঠামোগত যে বিশ্লেষণ, সেই কাঠামোগত বিশ্লেষণের মধ্যে একটা কাঠামোকে কিভাবে বিশ্লেষণ করা হবে, কোন কোন দিক দিয়ে বিশ্লেষণ করা হবে সেই নিয়ে আলোচনা করা হয়েছে এবং এক একটি ভিডিওতে এক এক দিকের বিশ্লেষণ করা হয়েছে। আজকে যে দিকটি বিশ্লেষণ করব এটি এটা আপনাদের কাছে খুবই পরিচিত বিষয়, একটা ডিভিডেন্ড অ্যানালিসিস। অর্থাৎ একটা কোম্পানি তার লভ্যাংশ প্রদান করে, কি ব্যাপারটা কেন করে, বা কোম্পানির স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি, এই সমস্ত আলোচনা আমাদেরকে আজকে এই সমস্ত আলোচনা আমরা যে করব। কিন্তু মনে রাখবেন, লভ্যাংশ প্রদানের বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে কোম্পানির লভ্যাংশ দেওয়ার সময় কি পরিপ্রেক্ষিতে লভ্যাংশ প্রদান করে এটা আমাদের আগে জানতে হবে। কিন্তু সবার আগে জানতে হবে লভ্যাংশ বিষয়টি কি। ডিভিডেন্ড বা লভ্যাংশ হলো কোম্পানি সারা বছর ব্যবসা করে, বা ত্রৈমাসিক ব্যবসা, বা ষান্মাসিক ব্যবসা, বা বার্ষিক ব্যবসা করে কোম্পানি যে মোট লাভ তৈরি করে, যে মোট লাভ অর্জন করে, সেই মোট লাভের কিছুটা অংশ তার শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেয়। এই যে কিছুটা অংশ বন্টন করে দেয়, এই ব্যাপারটিকে বলা হয় লভ্যাংশ, লাভের অংশ। সেই জন্যে কোম্পানির লভ্যাংশ প্রদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডারদের কাছে। আপনারা দেখে থাকবেন যে মাঝে মধ্যে আপনারা যখন ওই কোয়ার্টারের রেজাল্ট বেরোয়, কোম্পানি একটা ডিভিডেন্ড ঘোষণা করে দিল এবং আপনারা দেখলেন নির্দিষ্ট দিনের পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিভিডেন্ড চলে এলো, তাতে আপনি খুশি হলেন। আবার এই লভ্যাংশটা পেয়ে আপনি খুশি হলেন বটে, ঠিক কথাই, কিন্তু লভ্যাংশটা পেয়ে কিন্তু আপনার খুশি হওয়ার অনেক সময় জায়গা থাকে না। কারণ দেখবেন শেয়ারের দাম লভ্যাংশ দেওয়ার আগে একরকম থাকে, লভ্যাংশ দেওয়ার পরে একরকম থাকে। একটি বিশেষ উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে আইটিসি কোম্পানি এবং ময়ূর ইউনিকটার। এই দুটি কোম্পানির ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে লভ্যাংশ এরা পুরোপুরি সারা বছর ধরেই প্রায় কোয়ার্টারে দিতে থাকে, কিন্তু শেয়ারের দামটা খুব একটা ওঠানামা করে না। এই জন্য বাজারে দেখবেন আইটিসির শেয়ারটা বেশি পরিমাণ স্টেবল, খুব বেশি নিচে যায় না, খুব বেশি উপরে যায় না। যে সমস্ত কোম্পানির শেয়ার বেশি পরিমাণ লভ্যাংশ বা নিয়মিত হারে লভ্যাংশ প্রদান করে, সেই সমস্ত কোম্পানির শেয়ারের দামের খুব একটা বৃদ্ধি ঘটে না বা খুব একটা নিচে যায় না। এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তবে হ্যাঁ, লভ্যাংশ পেলে তো আমাদের সকলেরই ভালো লাগবে যে একটা টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে চলে এলো। কিন্তু এটা কোন সময় আপনার কাছে ভালো লাগবে? যখন আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সাথে তুলনা করবেন, যে ব্যাংকে আমি যদি 1 লক্ষ টাকা রাখতাম, তাহলে আমি হয়তো বছরের শেষে হয়তো 700, 800, 1000 বা 1500 বা 2000 একটা ফিক্সড একটা কিছু পেতাম। সেখানে লভ্যাংশ হয়তো আপনাকে কিছুটা বেশি দেবে, কারণ লভ্যাংশ দেওয়ার মধ্যে দিয়ে কোম্পানি এই শেয়ারটাকে ধরে রাখতে চায়। এবং এই লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে যত বেশি পরিমাণ লভ্যাংশ কোম্পানি দিতে থাকবে, জানবেন যে শেয়ারের দামের ঊর্ধ্বগতি হবে না, যেমন তেমনি শেয়ারের নিম্নগতিও দেখা দেবে না। অর্থাৎ এই শেয়ারটি অত্যন্ত স্টেবল অবস্থায় থাকবে। এবং আপনি দেখে থাকবেন দীর্ঘদিন ধরে আইটিসি কোম্পানির শেয়ার ওই 190 থেকে ওই 230-এর মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু আপনি কি লভ্যাংশও পেয়ে যাচ্ছেন। ফলে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সাথে যদি আপনি তুলনা করেন, তার লভ্যাংশটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে, এবং এটি একটি খুব ফলদায়ক। এবারে আমি যে আলোচনাটাতে আসবো, যে লভ্যাংশের প্রকৃতি কি হতে পারে, লভ্যাংশ কীরকমভাবে লভ্যাংশের বিষয়টা স্থিরীকৃত হয়। কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার, অর্থাৎ প্রতিটি শেয়ার প্রতি 2 টাকা বা 5 টাকা বা 7 টাকা বা 17 টাকা বা 25 টাকা এরকম শেয়ার প্রতি লভ্যাংশ দেওয়া হতে থাকে। এটা হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড, অর্থাৎ একদম ধ্রুবক পরিমাণ আপনি পাবেন। আরেকটা ধরনের ডিভিডেন্ডের প্রকৃতি আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট পে আউট রেশিও। অর্থাৎ কোম্পানি যতই ইনকাম করুক না কেন,
যত কমই করুক যতই বেশি করুক কোম্পানি স্থির করে নিয়েইছে যে আমি 35% ডিভিডেন্ড আমি পে করব। অর্থাৎ কোম্পানি যখন 100 টাকা প্রফিট করছে তখন কোম্পানি 35 রুপিস দিচ্ছে, কোম্পানি 200 টাকা যখন প্রফিট করছে কোম্পানি 70 রুপিস প্রফিট দিচ্ছে, কোম্পানি 300 টাকা করে তখন 105 টাকা দিচ্ছে। অর্থাৎ এই রেশিওটা কোম্পানি চেঞ্জ করবে না, একই রকমভাবে দিতে থাকবে। 3 নম্বর প্রকৃতি হচ্ছে, অনেক সময় আপনি দেখে থাকবেন যে আপনি তো একটা পেলেন, একটা শেয়ার, একটা ডিভিডেন্ড পেলেন, ধরুন একটা আপনার শেয়ার প্রতি 5 টাকা ডিভিডেন্ড এলো, সঙ্গে কোম্পানি বলল যে এবছর আমরা আরও 1 টাকা করে বেশি দেবো, ওই 5 টাকাতে আপনি পাবেন আরও 1 টাকা করে বেশি দেবো, এটাকে বলা হয় এক্সট্রা ডিভিডেন্ড। এটাও অনেক সময় ঘটে থাকে। তবে এই যে এক্সট্রা ডিভিডেন্ডের বিষয়টি সবসময় হবে এমন নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ঘটে থাকে। যেমন আপনি মার্ক আউট করে রাখবেন 2021 সালের যে সমস্ত রেজাল্ট বেরোচ্ছে কোম্পানি, তারা কিন্তু ডিভিডেন্ডের বছর বলা হচ্ছে এটাকে, কারণ প্রচুর কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে। এবং কারণ এখানে করোনা মহামারীতে দেশ আক্রান্ত, উৎপাদনশীলতায় একটু ঘাটতি দেখা গেছে, বিভিন্ন সামাজিক অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে, সেবামূলক ক্ষেত্রে একটা নিরবিচ্ছিন্ন সেবা পাওয়া যাচ্ছে না, একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সব কিছুই একটা ঘেঁটে গেছে যাকে বলে। এইরকম অবস্থায় কিন্তু আপনি ডিভিডেন্ডের বছর হিসেবে এটাকে চিহ্নিত করা হয় এবং প্রত্যেকটা কোম্পানি তার রেজাল্টের পরে ডিভিডেন্ড দিচ্ছে। এবারে আপনার জানা দরকার, আপনি যখন ফান্ডামেন্টাল বিষয়ে আলোচনা করবেন একটা কোম্পানির স্টকের দাম বাড়বে কি বাড়বে না, এই যে আমাদের সকলের কাছে একটাই প্রশ্ন, স্টকটা ভালো না খারাপ, দাম বাড়বে কি বাড়বে না, কিন্তু পিছনে ডিভিডেন্ড যে কার্যকরী ভূমিকা গ্রহণ করে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি সঠিক শেয়ার নির্বাচন করতে পারবেন। ডিভিডেন্ড পেড মানে যখন আপনি এই টাইপসগুলো, যখন ডিভিডেন্ডের বিভিন্ন প্রকারভেদগুলো দেখবেন তখন দেখতে পাবেন কারেন্ট প্রফিট যা আছে তার ওপরে ভিত্তি করে ডিভিডেন্ড দেওয়া হয়, এটা এক ধরনের ডিভিডেন্ডের প্রকৃতি, নেচার, একটা প্রকারভেদ বলতে পারেন। আবার কোম্পানির কাছে যা রিটেনড আর্নিংস, অর্থাৎ কোম্পানি যে অর্থটা ধরে রাখে তার থেকে কোম্পানি শেয়ার হোল্ডারদের খুশি করার জন্য একটা ডিভিডেন্ড দিয়ে দিতে পারে। অর্থাৎ এই ডিভিডেন্ডটা রিটেনড আর্নিংসের উপর ডিপেন্ড করে। আপনি যদি কোম্পানির ব্যালেন্স শিট, পিএল এইসব দেখতে পারেন তাহলে দেখবেন যে রিটেনড আর্নিংস এত ছিল, সেখান থেকে এতটা অংশ শেয়ার হোল্ডার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ রিটেনড আর্নিংস কমে গেল, ওই কোম্পানির রিটেনড আর্নিংসটা কমে গেল। অনেক সময় ইন্টারিম ডিভিডেন্ড দেওয়া হয়ে থাকে। ইন্টারিম ডিভিডেন্ড অর্থ হলো একদম বছরে না দিয়ে ওই কোয়ার্টারগুলোর যেই রেজাল্ট শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে একটা ডিভিডেন্ড দিচ্ছে, আমরা সকলেই পেয়ে থাকি। এটা মনে হয় যে আরও যদি বেশি টাকা আমার শেয়ার থাকতো তার আরও বেশি ডিভিডেন্ড পেতে পারতাম। হঠাৎ করে জুন জুলাই মাসে আপনার অ্যাকাউন্টে একটা দেখা গেল যে 1200 টাকা চলে এসছে, বা হঠাৎ করে আপনি অক্টোবর নভেম্বর মাসে একটা দেখলেন 5000 টাকা চলে এসছে, তখন আপনার মনে হতো যে ডিভিডেন্ডটাই যদি পেতাম, যদি আমার কাছে আরও বেশি পরিমাণ শেয়ারে আমার নিবেশ করা থাকতো, আরও বেশি আমি ডিভিডেন্ড পেতে পারতাম, এটা আমাদের মনে হয়ে থাকে। তারপরে ফাইনাল ডিভিডেন্ড, এই ফাইনাল ডিভিডেন্ডটা আরেকটা ধরনের ডিভিডেন্ড। এটা হচ্ছে কোম্পানির যখন এজিএম হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, তখন কিন্তু একটা বার্ষিক হিসেবে ফাইনাল ডিভিডেন্ড দেওয়া হয়ে থাকে। এটা কিন্তু আগে ত্রৈমাসিক বা ষান্মাসিকে যা দেওয়া হলো কোয়ার্টারলি যা দেওয়া হলো, ফাইনাল আবার একটা দেওয়া হয়ে থাকে। এটা অনেক কোম্পানি তার এজিএমে তার শেয়ার হোল্ডারদের খুশি করার জন্য এটা করে থাকে। ডিভিডেন্ডে আরেকটা প্রকারভেদ হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ নগদ ডিভিডেন্ড। এই নগদ ডিভিডেন্ড কিন্তু অধিক প্রচলিত এবং আমাদের কাছে খুবই আকর্ষণীয়। আপনি দেখবেন আপনার এখন তো, আগে তো ডিভিডেন্ডের চেক আসতো বাড়িতে, আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে বাড়িতে ডিভিডেন্ডের চেক আসতো। সেই চেক আমরা ব্যাংকে ফেলতাম, সেখান থেকে আমরা ক্যাশ করে নিতাম। কিন্তু এখন আর ওরকম সিস্টেম, এখন ডিজিটাল দুনিয়ার জন্য সরাসরি আপনার অ্যাকাউন্টে ওই ডিভিডেন্ড চলে আসছে এবং আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে যে HCL টেক থেকে আপনি ডিভিডেন্ড পেলেন, রিলায়েন্স থেকে ডিভিডেন্ড পেলেন, ICICI ব্যাংক ডিভিডেন্ড, এইসব আপনি দেখতে পাবেন। এরপর আছে বন্ড ডিভিডেন্ড। কোম্পানি যখন ক্যাশে ডিভিডেন্ড দিতে পারে না, অর্থাৎ কোম্পানি দিতে চাইছে না সেই সময়, কারণ কোম্পানির হয়তো আর্থিক একটা সীমাবদ্ধতা আছে বা কোম্পানির গ্রোথের ক্ষেত্রে একটা প্রশ্ন উঠে যেতে পারে, সেই জন্য কোম্পানি বন্ড ডিভিডেন্ড দেয়। অর্থাৎ কোম্পানি প্রত্যেক শেয়ার হোল্ডারদেরকে যে এরকম 10টা শেয়ারের জন্য বা 100টা শেয়ারের জন্য বা একটা বন্ড, একটা ফিক্সড ডিপোজিট বন্ডের মধ্যে একটা পেপার পাঠিয়ে দেয় বাড়িতে, তাতে নির্দিষ্ট সুদের হার উল্লেখ করা থাকে এবং আপনি 1 বছর হোক বা 5 বছর যেরকম যা সিস্টেম থাকে, সেখানে আপনি সেই বন্ড ভাঙিয়ে পরবর্তীকালীন সময়ে আপনি সেই টাকা আপনি উপার্জন করতে পারবেন। এরপরে আসে শেয়ার ডিভিডেন্ড, আরেকটা টাইপ শেয়ার ডিভিডেন্ড। অর্থাৎ ডিভিডেন্ড যখন কোম্পানি ডিভিডেন্ডটাকে আর্থিকভাবে দিতে পারলো না,
কোম্পানির আর্থিকভাবে না দেওয়ার অনেকগুলি কারণ থাকতে পারে, কোম্পানির বর্তমান খরচ অনেক বেশি আছে তাকে মেনটেন করতে হবে, বা কোম্পানির ভবিষ্যৎ গ্রোথের প্রশ্ন থাকে, এরকম অনেক কিছু বিষয় থাকে, সেগুলি কোম্পানির অভ্যন্তরীণ বিষয়, ম্যানেজমেন্টের বিষয়, সেগুলো এক একটা কোম্পানির এক এক ধরনের ব্যাপার থাকে। কিন্তু সেক্ষেত্রে কোম্পানি কি করে, কিছু বোনাস শেয়ার দিয়ে দেয়। যেমন কিছুদিন আগে আপনাকে বলছি, ওই 2019 সালে না 18 সালে এর সময় গেল 3:1 বোনাস দিয়েছিল, বোনাস শেয়ার। অর্থাৎ আপনার যদি 3টে থাকে তাহলে আপনি একটা শেয়ার বেশি পাবেন। এবার সেটা পরবর্তীকালীন সময়ে আপনি সেই শেয়ারে আপনার শেয়ারের পরিমাণ সংখ্যা বাড়বে, আপনি সেটা বিক্রি করবেন, প্রফিট পাবেন। অর্থাৎ আপনি এখন পাবেন বা পেলেন না হাতে ঠিকই, কিন্তু আপনাকে ভবিষ্যতে আপনার শেয়ারের সংখ্যা বাড়িয়ে দিয়ে কোম্পানি আপনার একটা পুঞ্জীভূত মূলধন বাড়িয়ে দিল আর কি। এই যে বোনাস শেয়ার, এই বোনাস শেয়ার এক একটা সময় এক এক রকম হয়। কোম্পানির অনেক প্রফিট হয়েছে কিন্তু তবু কোম্পানি মানে অর্থের এতে না দিয়ে, অর্থের প্রকাশে না করে কোম্পানি তখন কি করলেন, কোম্পানি তখন ওই আপনার বোনাস শেয়ার দিয়ে দিল। আবার কম যখন প্রফিট হয়েছে সেক্ষেত্রেও বোনাস শেয়ার দিতে পারে, সেটা কোম্পানির আভ্যন্তরীণ বিষয়, এটা আমাদের কারোর বিবেচ্য বিষয় নয়। এরপর আছে প্রপার্টি ডিভিডেন্ড। মনে রাখবেন, প্রপার্টি ডিভিডেন্ড কিন্তু ভারতবর্ষে খুব একটা প্রচলিত নেই, এটা আগে মানে এটা বিদেশে প্রচলিত আছে। ভারতবর্ষের শেয়ার মার্কেট বা ভারতবর্ষের কোম্পানি ব্যবস্থায় এর খুব একটা প্রচলন নেই। এই বিষয়টা আপনাদের বলে রাখছি। প্রপার্টি ডিভিডেন্ডের ক্ষেত্রে হয় কি, কোম্পানি তার যেসব প্রপার্টি অব্যবহৃত আছে সেই প্রপার্টি শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেয়, অধিকার সেই শেয়ার হোল্ডারদেরকে দিয়ে সেই অধিকারটা তাদের দেয় যে এটা তুমি ব্যবহার করতে পারো। কিন্তু ভারতবর্ষে এটার কোনো তেমন প্রচলিত ব্যাপার নেই। আরেকটা আছে, এটাও ভারতবর্ষে নেই, সেটা হচ্ছে স্ক্রিপ ডিভিডেন্ড। কিন্তু এটা ডিভিডেন্ডের টাইপের মধ্যে পড়ে, স্ক্রিপ ডিভিডেন্ড। এটা একটা ওই ফিক্সড ডিপোজিট বন্ডেরই মধ্যে একটা প্রমিসারি নোট কোম্পানি দিয়ে দেয়, প্রত্যেক শেয়ার হোল্ডারকে একটা প্রমিসারি নোট দিয়ে দেয়। সেটাতে মানে প্রতিশ্রুতিবদ্ধ একটা পত্র, যার মধ্যে লেখা থাকবে যে কোম্পানি ভবিষ্যতে এই সময়ের পর থেকে আপনি যখন খুশি কোম্পানির ঘর থেকে এইটা আপনি ভাঙিয়ে নিতে পারেন, বা ব্যাংকেও আপনি এটা দিতে পারেন। সেক্ষেত্রে আপনি সেই অর্থটা আপনি নিজের আগাম নিয়ে নিতে পারেন। এখন আমরা যে প্রশ্নটা এই আলোচনার শেষের দিকে নিয়ে চলে এলাম, যে কেন ডিভিডেন্ড দেয় কোম্পানি, এটা আপনার জানার দরকার আছে। অবজেক্টস অফ ডিভিডেন্ড পলিসি, কেন কোম্পানি ডিভিডেন্ডটা দিচ্ছে, তার প্রধান কারণ মনে রাখবেন, কোম্পানি কিন্তু নিজের আখের গোছানোর জন্যই ডিভিডেন্ডটা দেয়। যেমন আপনাকে একটু ছিটে ফোঁটা দিয়ে আপনি সন্তুষ্ট হয়ে গেলেন, এটা কিন্তু একটা আপনার কাছে একটা সাময়িক একটা স্বস্তি, কিন্তু কোম্পানি কিন্তু তার নিজের ওয়েলথটাকে, নিজের সম্পদটাকে বৃদ্ধি করার জন্যই এই পদ্ধতি গ্রহণ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন কোম্পানির কাছে সাফিসিয়েন্ট ফান্ড, পর্যাপ্ত পরিমাণ তহবিল নেই, যে বর্তমান দায় মেটানো বা ভবিষ্যতে কোম্পানির উন্নতির পথে যে সমস্ত কার্যক্রমগুলো ধরা হয়েছে তার জন্য যে খরচ, সেইগুলো আগে থেকে কোম্পানি এস্টিমেট করে নেয় যে আমি পরবর্তীকালে মানে আরও সামনের 5 বছর বা সামনের 2 বছর বা সামনের 3 বছর কীভাবে চালাবো, যে কীভাবে অর্থের যোগান থাকবে। যেমন আপনার একটা বিখ্যাত উদাহরণ আপনাকে বলছি, এই করোনার সময় যে প্রত্যেকটা ব্যাংকের প্রফিট কিন্তু যথেষ্টই ভালো হয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখলেন ব্যাংকের শেয়ারের ভ্যালুটা কিছুটা কমে গেছে, কারণ তারা কিছুটা অংশ আগে থেকেই সরিয়ে রাখছে, যাতে আগামী 2 বছর বা আগামী 3 বছর তারা কীভাবে চলবে সেই প্রভিশন করে আলাদা করে রেখে দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু মানে ডিভিডেন্ডের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। কোম্পানি কিন্তু সেক্ষেত্রে এই ডিভিডেন্ড পলিসি অনুসরণ করে আপনাকে আমাকে সন্তুষ্ট করে দিল, কিন্তু কোম্পানির নিজের যে কাঠামোটা বা নিজের যে চলার পথটা সেটা কিন্তু যাতে মসৃণ থাকে সেই ব্যবস্থা করলো। এইটা হচ্ছে ডিভিডেন্ডের একটা সামগ্রিক রূপ আপনাদের সামনে আলোচনা করলাম। কেন এটা আলোচনা করার দরকার ছিল সেটা আপনাদের বলে দিই। কারণ কোনো স্টক নেওয়ার সময়, যেমন কেউ যদি ভাবেন যে স্টকের কেনাবেচা করে বা লং টার্মে বা ট্রেডিং করে আমি স্টক থেকে পয়সা উপার্জন করব, বা সেই আমি শেয়ার মার্কেটে প্রতিনিয়ত কাজ করে উপার্জন করব, সেক্ষেত্রে কিন্তু হাই ডিভিডেন্ড দেওয়া শেয়ারের ক্ষেত্রে আপনি বেশি ট্রেড করতে পারবেন না, কারণ তার মুভমেন্ট খুব একটা বেশি হয় না। যেমন আপনি ধরে রাখেন আইটিসি, ময়ূর, ইউনিকোটার এবং আরও এরকম অজস্র শেয়ার, ডাবর, এরকম অজস্র এরকম আছে শেয়ার, যারা কিন্তু খুব একটা মুভমেন্ট দেবে না আপনাকে, এবং সেই জন্য ট্রেডিং বা স্বল্পমেয়াদী ক্ষেত্রে আপনি খুব একটা লাভবান হবেন না। সেই জন্য হাই ডিভিডেন্ড শেয়ারকে এড়িয়ে আপনি শেয়ার মার্কেটে কাজ করতে পারেন। আর যদি আপনার মনে হয় ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখার থেকে এই হাই ডিভিডেন্ড শেয়ার কেনা ভালো, তাহলে আপনি সেটা করতে পারেন। এটা আপাতত এই আলোচনার জন্য আমি বলে রাখলাম। এই ডিভিডেন্ড পলিসিটার বিষয়টা, ডিভিডেন্ড বিশ্লেষণ আপনি জেনে থাকেন, তাহলে আপনার স্টক নির্বাচনের ক্ষেত্রে খুব ভালো একটা ফল আপনি পাবেন।
এবং আপনি যদি আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস যে যতগুলো ভাগ আমরা আলোচনা করেছি প্রত্যেকটার নিজস্ব পরিধির মধ্যে একটা গুরুত্ব রয়ে গেছে। আপনি যদি সেই গুরুত্বগুলোকে ভালো করে অনুভব করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে ফান্ডামেন্টালের দিক থেকে স্টক নির্বাচন আপনার পক্ষে মোটেই কঠিন কাজ হবে না। এবং এই কথা বলে আজকের ভিডিও আমরা শেষ করব। তবে একটা কথা আপনাদের বারবারই বলবো যে আপনারা ফান্ডামেন্টালটা একটু জেনে মার্কেটে আসুন, দেখবেন অনেক নিজেকে সাহসী মনে হবে যেন আপনি এরপরে আমরা টেকনিক্যাল আলোচনা করব, সেটা তো আপনারা মানে একটু ধৈর্য ধরুন, পরে আমরা আসছি টেকনিক্যাল নিয়ে। কিন্তু আমি চাইছি আপনাদের বেসিক, আপনাদের মূল ভিত্তির জায়গাটা যদি একটুখানি স্ট্রং হয়, মানে একটু শক্তিশালী হয়, তাহলে আপনি সাহস পাবেন, মার্কেটে ঢুকতে আপনার ভয় লাগবে না। এবং এই মার্কেট সম্বন্ধে যে বাজারে একটা কথা প্রচলিত আছে শেয়ার মার্কেটে সর্বনাশ হয়, এটা একেবারেই হবে না, এই আশা রেখে এই কথা বলে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার।